এটা করছিলাম আনবাউন্ড, দ্যাট ইজ স্ক্যাটারিং স্টেটস ইন এ পোটেনশিয়াল ওয়েল। পোটেনশিয়াল ওয়েল ঠিক না, পোটেনশিয়াল ওয়েল বলি না এখানে, এটা করতে পারতাম। পোটেনশিয়াল, আমি যেগুলো এক্সাম্পল দিয়েছি কোনোটাই পোটেনশিয়াল ওয়েল না, পোটেনশিয়াল ব্যারিয়ার কিংবা পোটেনশিয়াল স্টেপ। পোটেনশিয়াল ওয়েলও করা যেত, শুধু এনার্জিটা অ্যাপ্রোপ্রিয়েটলি চুজ করে। ফলে এখানে হেডিং একটু ভুল আছে, পোটেনশিয়াল ব্যারিয়ার বলা উচিত ছিল। ওকে, 1 নম্বর যেটা প্রবলেমটা এখানে আলোচনা করেছি, শুরু করেছি, সেটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড রিফ্লেকশন ফ্রম এ পোটেনশিয়াল স্টেপ। এটা পোটেনশিয়াল স্টেপ 2 ভাগ করা আছে, 2 ভাগের মধ্যে তোমার ইয়ে করা আছে আর কি, শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করেছি। এখন রিজন 1-এর সলভটা কেমন হবে, রিজন 2-তে সলিউশনটা কি হবে। আমি ধরে নিচ্ছি ই ইজ বিগার দেন ভি নট, প্রথম স্টেপ, প্রথম আলোচনায় ই ইজ লার্জার দেন ভি নট। ওকে, তাহলে ই যদি লার্জার দেন ভি নট হয়, তাহলে বাঁ পাশে এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0-তে আমার ব্যারিয়ারটা, স্টেপটা আছে। বাঁ পাশে কেমন হবে, ডান পাশে কেমন হতে পারে। আমি এখানে বাঁ পাশে তোমার তো ভি ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু 0 হলে এটা হয় শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখানে ইটা পজিটিভ, এটা পজিটিভ, নেগেটিভ নয়। তাহলে এখানে 2me/h² এই সংখ্যাটা পজিটিভ, ওটাকে বলেছি কে স্কোয়ার। তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন হচ্ছে দুটো ইন্ডিপেন্ডেন্ট অনেকভাবেই নেওয়া যায়। একভাবে নেওয়া যায় e⁻i⁻x এবং e⁻−i⁻x, এবং ব্যারিয়ারের এই স্টেপের বাঁ পাশে এক্স লেস দেন 0 যখন, তখন ওয়েভ ফাংশনের রূপ কেমন হবে সেটা আমি ফ্রম ফিজিক্যাল কনসিডারেশন লিখে ফেলতে পারি। ফিজিক্যাল কনসিডারেশন থেকে লিখতে হলে আমাকে এই দুটো সলিউশন, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ব্যবহার করে লিখতে হবে। তুমি বলতে পারো তো ম্যাথমেটিক্যালি এই দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন না ধরে আমি cos kx sin kx ও নিতে পারতাম। হ্যাঁ, নিতে পারতাম, কিন্তু cos kx এবং sin kx এর সাপেক্ষে পোটেনশিয়াল ওয়েভ ফাংশনটা রিজিয়ন 1-এ কেমন হবে লিখতে গেলে একটু একটু প্রবলেম হবে, একটু একটু অঙ্ক করে নিতে হবে আর কি। সেই অঙ্কটা করতে চাচ্ছি না বলেই cos kx sin kx কে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন না ধরে রিজিয়ন 1-এ আমি e⁻i⁻x এবং e⁻−i⁻x কে ধরছি। এটা হচ্ছে রাইট গোয়িং ওয়েভ, এটা হচ্ছে লেফট গোয়িং ওয়েভ। ইনকামিং ওয়েভ হচ্ছে বাঁ দিক থেকে আমার পার্টিকেলটা আসছে টুয়ার্ডস দিস স্টেপ, ওটা ডান দিকে যাচ্ছে, তার মানে e⁻i⁻x হচ্ছে রাইট গোয়িং ওয়েভ। e⁻i⁻x রিপ্রেজেন্টস এ ইনকামিং পার্টিকেল। আর পার্টিকেলটা একটা সম্ভাবনা থাকে ব্যারিয়ারে আসলে অথবা স্টেপের কাছে আসলে রিফ্লেক্ট হলেও হতে পারে, রিফ্লেক্ট হতে পারে। ক্লাসিক্যালি কিন্তু রিফ্লেক্ট হবে না। ক্লাসিক্যালি যদি একটা পার্টিকেল, একটা মার্বেল যদি ছোড়ো, রাইট, ওই মার্বেলের কাইনেটিক এনার্জি যদি স্টেপের যে পোটেনশিয়াল এনার্জি আছে ওটার চাইতে বেশি হয়, যেমন আমার এখানে ইজ বিগার দেন ভি নট, তাহলে ওই স্টেপের ওখানে এসে কিন্তু পার্টিকেলটা একটু থামবে বটে, কিন্তু একেবারে থেমে যাবে না। ফলে পার্টিকেলটা সামনের দিকেই যেতে থাকবে, তার মানে পার্টিকেলটা নিশ্চিতভাবে ট্রান্সমিট করে যাবে। কিন্তু আমি কোয়ান্টাম মেকানিক্সে কি হবে আই রিয়েলি ডোন্ট নো। আমি আচ্ছা, রিফ্লেক্ট হতে পারে এরকম একটা অপশন রেখে বাঁ দিকের সলিউশনটা কেমন হতে পারে সেটা লিখবো। ট্রান্সমিট তো হবেই, হতে পারে এই ধরনের একটা অপশন রাখবো। যদি আমার অপশনটা ভুল হয় তাহলে ওই যে রিফ্লেকশন যেটা রেখেছি সেটার কোএফিসিয়েন্ট 0 হবে। এই চিন্তা করে যে রিফ্লেকশন হলেও হতে পারে, বাঁদিকে এরকম ওয়েভ ফাংশন লিখেছি ইন রিজন 1 x লেস দেন 0, একটা ইনকামিং ওয়েভ, একটা রিফ্লেক্টেড ওয়েভ। ইনকামিং ওয়েভের এখানে অ্যামপ্লিটিউড হচ্ছে যদি ইউনিটি হয়, এটার মডুলাস তো 1 বটেই, এটা অ্যামপ্লিটিউড 1, রিফ্লেক্টেড ওয়েভের অ্যামপ্লিটিউড a ধরলাম, এ একটা কমপ্লেক্স সংখ্যা। তাই বলছি where a is the amplitude of the reflected wave. In other words, we set up the incoming মানে হচ্ছে রাইট গোয়িং, রাইট মুভিং, বাঁদিক থেকে দিকে আসছে, স্টেপের দিকে আসাটা, পোটেনশিয়ালের দিকে আসাটাকে বলে ইনকামিং, বাঁদিক থেকে আসছে, তার মানে এটা রাইট গোয়িং। In other words, we set up the incoming, that is right going wave e⁻i⁻x, ওটা তো আছেই, represents the incoming particle, and we want to calculate how much of the wave is reflected back.
as left moving. রিফ্লেক্ট যদি হয়, একটা অংশ যদি রিফ্লেক্ট হয়, সেই রিফ্লেক্টেড পার্টটা কিন্তু বাঁ দিকে মুভ করা শুরু করবে। এখন সুতরাং ওটাকে লিখতে হবে e to the power minus ikx দিয়ে। এখন কিভাবে বুঝলে যে e to the power ikx হচ্ছে রাইট মুভিং, e to the power minus ikx হচ্ছে লেফট মুভিং? The functions e to the power ikx and e to the power minus ikx are called right moving and left moving respectively, since they are eigenfunctions of the momentum operator p with eigenvalues h cut k and minus h cut k respectively. এটা তোমরা ভেরিফাই করে দেখো। তার মানে e to the power ikx is an eigenfunction of the momentum operator with eigenvalue h cut k plus h cut k positive. তাহলে মোমেন্টাম পজিটিভ হওয়া মানে পার্টিকেলটা পজিটিভ দিকেই যাচ্ছে। আর e to the power minus ikx is an eigenfunction of the momentum operator with eigenvalue minus h cut k. মোমেন্টামটা নেগেটিভ মানে পার্টিকেলটা বাঁ দিকে যাচ্ছে। আমার ডায়াগ্রামে তো বাঁ দিক নেগেটিভ আর ডান দিক পজিটিভ। এখন রিজন 1 এ প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কি দেখছি? প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি মানে পার্টিকেলটা প্রবাহ হবে রিজন 1 এ, কোন দিকে যাওয়ার প্রবাহ কত, রাইট? সেটা একটা প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি দ্বারা আমরা প্রকাশ করে থাকি। ওকে, এটা কি পড়ে এসছো তোমরা? রিভাইজ করে এসছো? জি স্যার, পড়ে এসেছি। ওকে, এখন আমি প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি বাঁ দিকে x less than 0 J1, রাইট? ওটা হচ্ছে J1। এটাকে যদি ওয়েভ ফাংশন psi1 বলি, psi1 রিজন 1 এ বলে psi1, রাইট? রোমান 1 psi1। এই psi1 থেকে আমি রিজন 1 এ, তার মানে স্টেপের বাম পাশে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কত সেটা আগে ক্যালকুলেট করব। সেটা আমি জানি যে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি ইন রিজন 1 এটা কিন্তু একটা ভেক্টর। ওয়ান ডাইমেনশনাল কেসে এটা একটা এক্স কম্পোনেন্ট, ভেক্টরের এক্স কম্পোনেন্ট, একটাই কম্পোনেন্ট ভেক্টরের, এটা ভেক্টরের এক্স কম্পোনেন্ট। ভেক্টর আকারে লিখতে গেলে লিখবো আই হ্যাট গুণ এইটা। এটা হচ্ছে আসলে এক্স কম্পোনেন্ট অফ দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি ইন রিজন 1। একটাই কম্পোনেন্ট আছে, তিনটা কম্পোনেন্ট নেই, কারণ এটা 3 ডাইমেনশনাল প্রবলেম নয়, 1 ডাইমেনশনাল প্রবলেম। তাহলে ওই ফর্মুলা হচ্ছে h cut by 2mi psi star d psi dx, রিজন 1 এর psi। এই সাইটা ধরে, এই সাইটা যেটা আমি ফিজিক্যাল কনসিডারেশন করে লিখলাম, এই সাইটাকে ধরে এই সাইড জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কত সেটা আমাকে লিখতে হবে, বের করে নিতে হবে। তাহলে এভাবে psi star psi d psi dx minus psi d psi star dx। খেয়াল রাখো, left hand side is a complex number. Okay, left hand side complex number. Psi যদি রিয়েল লিখতাম, রাইট, তাহলে কিন্তু এটা 0 হতো, কারণ এটা সমান হয়ে যেত। সাইটা কিন্তু আমি রিয়েল লিখি নেই, সাইটা কিন্তু কমপ্লেক্স লেখা আছে, এই যে এসেনশিয়ালি এগুলো কমপ্লেক্স। সাই ইজ এসেনশিয়ালি এ কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ফাংশন না করলে ওই ইনকামিং আউটগোয়িং এভাবে লেখা যাবে না, কমপ্লেক্স করেই আমাকে লিখতে হলো। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, সাই কমপ্লেক্স হলে এটা যা সাই স্টার ডি সাই ডিএক্স, এটা কিন্তু প্রথম টার্মের কমপ্লেক্স কনজুগেট। প্রথম টার্ম যদি হয় জেড, এটা একটা কমপ্লেক্স সংখ্যা, বিয়োগ এটা হচ্ছে জেড স্টার, এই প্রথম টার্মের স্টার করলে দ্বিতীয় টার্মটা একটা কমপ্লেক্স নাম্বার বিয়োগ সেই কমপ্লেক্স নাম্বারটার কমপ্লেক্স কনজুগেট। তাহলে কেমন হয়? জেড, ধরো জেড হচ্ছে সাই স্টার ডি সাই ডিএক্স, এই পুরোটা প্রথম টার্ম, এটাকে বললাম জেড, বিয়োগ দ্বিতীয় টার্ম তাহলে প্রথম টার্মের স্টার, প্রথম টার্মের কমপ্লেক্স কনজুগেট জেড স্টার। তাহলে ব্র্যাকেটের ভেতরে আছে জেড মাইনাস জেড স্টার। ওটা কি? একটা কমপ্লেক্স নাম্বারের একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। আর জেড মাইনাস জেড স্টার করলে কি হয়? হয় টুয়াইস আই টাইমস ইমাজিনারি পার্ট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার। এটা তোমাদের জানা আছে নাকি? এটা তো একদম ফান্ডামেন্টাল। একটা কমপ্লেক্স নাম্বারকে, জেড কে সবসময় আমি লিখতে পারি, জেড এর একটা রিয়েল পার্ট আছে, রিয়েল পার্ট অফ জেড
প্লাস আই, এটা একটা ইমাজিনারি পার্ট আছে, ইমাজিনারি পার্ট অফ জেড। অনেকে রিয়েল পার্ট অফ জেডটাকে বলে এক্স, ইমাজিনারি পার্ট অফ জেডটাকে বলে ওয়াই। যাই হোক, রিয়েল পার্ট আছে, রিয়েল পার্ট অফ জেড একটা রিয়েল নাম্বার। জেড এর ইমাজিনারি পার্ট এটাও একটা রিয়েল নাম্বার। তাহলে জেড কমপ্লেক্স হলো কিভাবে? এই আই এর কারণে জেড কমপ্লেক্স হলো। আই এর সঙ্গে যে সংখ্যাটা আছে, যে রিয়েল সংখ্যাটা আছে, সেটাকে বলে ইমাজিনারি পার্ট অফ দ্য রিয়েল নাম্বার। আর যেই যে আর প্লাস আর একটা সংখ্যা থাকলেও থাকতে পারে, একটা রিয়েল সংখ্যা থাকবে যেটার সঙ্গে আই নেই, সেটাকে বলা হবে রিয়েল পার্ট অফ দ্যাট ইমাজিনারি নাম্বার। ওকে, এমন হতে পারে যে রিয়েল পার্ট 0, তাহলে জেড ইজ পিওরলি ইমাজিনারি বলবো। আর ইমাজিনারি পার্ট যদি 0 হয়ে যায় তাহলে জেড ইজ এ রিয়েল নাম্বার। এটা যদি জেড হয় তাহলে জেড এর কমপ্লেক্স কনজুগেট কত? জেড স্টার হচ্ছে রিয়েল পার্ট অফ জেড মাইনাস আই। কমপ্লেক্স কনজুগেট করলে যেখানে আই আছে সেটাকে মাইনাস আই করে নিতে হয়, মাইনাস আই ইমাজিনারি পার্ট অফ জেড। এখন খেয়াল করো, আমার আছে জেড মাইনাস জেড স্টার। প্রথম টার্মটাকে যদি বলি জেড বিয়োগ ওই টার্মের কমপ্লেক্স কনজুগেট, একটা কমপ্লেক্স নাম্বার জেড, সেই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট যদি বিয়োগ করি তাহলে কি হবে? রিয়েল পার্ট এটা কাটাকাটি যাবে, তাহলে কি হবে? টোয়াইস আই ইমাজিনারি পার্ট অফ জেড। এটা কিন্তু একটা ইমাজিনারি সংখ্যা, পিওরলি ইমাজিনারি সংখ্যা হয়ে গেল। জেড মাইনাস জেড স্টার ইজ এন ইমাজিনারি নাম্বার, পিওরলি ইমাজিনারি, আই আছে। আর দুটো যদি যোগ দেই, জেড প্লাস জেড স্টার is nothing but 2 real part of z. It's a real number. Z plus Z star is a real number. Or Z minus Z star একটা purely imaginary number. কারণ I গুণ একটা real number. I গুণ কত? I গুণ twice imaginary part of Z. Imaginary part of Z কিন্তু একটা real number. Z minus Z star purely imaginary কারণ এখানে I দিয়ে গুণ আছে, তাই। তাহলে এই দুটো খেয়াল রাখতে হবে। ওকে, এগুলো একদম বেসিক, ফান্ডামেন্টাল, কমপ্লেক্স নাম্বারের ফান্ডামেন্টাল। তাহলে z minus z, তাহলে twice i imaginary part of the first number, আর twice i কাটাকাটি চলে গেল, নিচে twice i আছে, তাহলে এটা দাঁড়ালো h cut by m imaginary part of psi star d psi d। এটা কিন্তু রিয়েল, ji is a real number কারণ it's imaginary part of a complex number psi star d psi dx। imaginary part is a real সংখ্যা, ফলে j probability current density is real। ওয়েভ ফাংশনটা কমপ্লেক্স আছে, ঠিক আছে, ওয়েভ ফাংশন তার মেজারেবল না, probability current density আমরা মেজার করতে পারি, that will come out to be real number। তাহলে এই ফর্মুলাটা সিম্পলিফাইড হলো h cut by m imaginary part of psi star d psi dx। psi তো আগে লিখেছি, psi তো হচ্ছে e to the power i kx, psi হচ্ছে e to the power i kx plus a e to the power minus i kx। তাহলে psi star কত? psi star হচ্ছে e to the power minus i kx plus a star e to the power plus i kx। এটা কমপ্লেক্স হতে পারে, ফলে a star লিখবো। আর যেখানে যেখানে i একেবারে দেখা যাচ্ছে দৃশ্যমান, সেখানে মাইনাস i করে দিতে হবে। i ছাড়াও অন্য কমপ্লেক্স নাম্বার থাকতে পারে, a মে বি কমপ্লেক্স, রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। আপাতত a স্টার বললাম, তাহলে আপাতত এই ধরে জেনারেলটা ধরে a স্টার লিখতে হবে। তাহলে psi স্টার লেখা হলো, এখানে ইমাজিনারি পার্ট অফ psi স্টার লিখলাম, আর d by dx of psi, d by dx আর is psi হচ্ছে e to the power i kx plus a e to the power minus i kx। এই পুরো জিনিসটা থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা পাবো, যে ফাংশনটা পাবো, ফাংশন অফ এক্স আসলে, ওকে, ফাংশন অফ এক্স, এক্স ডিপেন্ডেন্সটা ক্যান্সেল হয়ে যেতে পারে। দেখা যাক যে সংখ্যাটা কিংবা যে ফাংশনটা পাবো সেটা সেটা এখন অ্যালজেব্রা করে নিয়ে আসতে হবে। তাহলে psi স্টার যেমন ছিল তেমন রইলো, এটাকে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করলে এখানে কি হবে? ik e to the power i kx। এখানে ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস ik e to the power minus i kx।
i k টা কমন আসবে e টু দি পাওয়ার i k x, এখানে তো মাইনাস i k, তাহলে মাইনাস a e টু দি পাওয়ার মাইনাস i k x, i k কমন নিয়ে ফেললাম। i k আলাদা করো, এখন দুটো টার্ম আছে, ফার্স্ট টার্ম যোগ সেকেন্ড টার্ম গুণ ফার্স্ট টার্ম গুণ সেকেন্ড টার্ম, একটা কিন্তু কমপ্লেক্স কনজুগেট, এটার কমপ্লেক্স কনজুগেট, দেখো এটার কমপ্লেক্স কনজুগেট, তাই না? e টু দি পাওয়ার মাইনাস i k x, এটা হচ্ছে e টু দি পাওয়ার i k x কমপ্লেক্স কনজুগেট, a স্টার a e টু দি পাওয়ার i k x মাইনাস i k x। যাও এটা এখন করতে হবে, এখন করো, i k কমন নাও, এখন তারপরে গুণ দাও, ব্র্যাকেট তুলে দাও, ভেতরের যে ফার্স্ট ব্র্যাকেট গুলো আছে এগুলো তুলে দাও। দেখো আগে ডাইরেক্ট টার্ম গুলো দেখো, এখানে এখানে 1 নম্বর টার্ম 2 নম্বর টার্ম, এখানেও 1 নম্বর টার্ম 2 নম্বর টার্ম, ব্র্যাকেট যদি তুলে দেই 4টা টার্ম আসবে, ডাইরেক্ট টার্ম এন্ড ক্রস টার্ম। বাঁদিকে ব্র্যাকেট থেকে প্রথম টার্ম, ডান দিকের ব্র্যাকেট থেকে প্রথম টার্ম, এই একটা ডাইরেক্ট টার্ম, বাঁদিকের ব্র্যাকেট থেকে দ্বিতীয় টার্ম, ডান দিকের ব্র্যাকেট থেকে দ্বিতীয় টার্ম, আর দ্বিতীয় ডাইরেক্ট টার্ম, এগুলোকে বলে ডাইরেক্ট টার্ম। ক্রস টার্ম কোনটা? এই প্রথম ব্র্যাকেট থেকে 1 নম্বর টার্ম, দ্বিতীয় ব্র্যাকেট থেকে 2 নম্বর টার্ম, তারপরে প্রথম ব্র্যাকেট থেকে 2 নম্বর টার্ম, দ্বিতীয় ব্র্যাকেট থেকে 1 নম্বর টার্ম, এই দুটো ক্রস টার্ম। এই দুটো স্যার স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। তুমি তো করো, করতে হবে, দেখো e টু দি পাওয়ার মাইনাস i k x গুণ e টু দি পাওয়ার i k x, এটা হবে 1। দ্বিতীয় ডাইরেক্ট টার্ম হচ্ছে এটা গুণ ওটা, কত হবে? a স্টার গুণ a করলে a মড স্কয়ার, প্লাস আর মাইনাস মিলে মাইনাস, মাইনাস a স্টার a করে a মড স্কয়ার, এর তো কমপ্লেক্স সংখ্যা হতে পারে, এটা মডুলার স্কয়ার, এটা একটা পজিটিভ সংখ্যা। আর e টু দি পাওয়ার i k x গুণ e টু দি পাওয়ার মাইনাস i k x, এটা 1। দুটো ডাইরেক্ট টার্ম পেয়ে গেলাম, 1 মাইনাস মড a স্কয়ার। এখন ক্রস টার্ম, এখান থেকে ফার্স্ট টার্ম, এখান থেকে সেকেন্ড টার্ম, আর ধরো তাহলে থার্ড সেকেন্ড টার্ম, তাহলে কি হলো? একটা মাইনাস হবে, মাইনাস ফার্স্ট টার্ম আর এখানকার সেকেন্ড টার্ম, মাইনাস a, এখানে e টু দি পাওয়ার মাইনাস i k x, এখানে e টু দি পাওয়ার মাইনাস i k x, তাহলে হলো e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস i k x। এখান থেকে দ্বিতীয় টার্ম, ওখান থেকে প্রথম টার্ম, i k তো কমন গেছে, i k, তাহলে এখানে কি হলো? a স্টার প্লাস, এখানে প্লাস, এখানেও প্লাস, a স্টার e টু দি পাওয়ার i k x, e টু দি পাওয়ার i k x, e টু দি পাওয়ার টুয়াইস i k x। এখন দেখো দুটো ক্রস টার্ম তুমি দেখো, এখানে দুটো ক্রস টার্ম হচ্ছে 3 নম্বর টার্ম 4 নম্বর টার্ম। এটাকে যদি বলি জেড, আপাতত জেড কে যে এটা ধরো a স্টার e টু দি পাওয়ার টুয়াইস i k x, এটা জেড, তাহলে এই টার্মটা কি? মাইনাস জেড স্টার। এই চতুর্থ টার্মের স্টার করলে, এই মাইনাস সাইনটা বাদ দিয়ে চতুর্থ টার্মের যদি স্টার করো তাহলে কি হবে? এ স্টার কে স্টার করলে আবার এ হবে, কমপ্লেক্স কনজুগেট করলে আবার এ হবে, e টু দি পাওয়ার টুয়াইস i k x এর কমপ্লেক্স কনজুগেট করলে e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস i k x হবে। তাহলে এটা কি হলো? এটাকে যদি বলি জেড, তাহলে এটা এখানে মাইনাস বাদ দিয়ে হবে জেড স্টার, তাহলে এখানে হলো জেড মাইনাস জেড স্টার। জেড মাইনাস জেড স্টার কি? টুয়াইস i ইমাজিনারি পার্ট অফ জেড, তাহলে টুয়াইস i ইমাজিনারি পার্ট অফ জেড, এটাকে জেড ধরেছি, এটার ইমাজিনারি পার্ট অফ a স্টার টুয়াইস i k x। এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা আছে পুরোটার ইমাজিনারি পার্ট নিতে হবে। এখন দেখো প্রথম দুটো টার্ম দেখো, প্রথম দুটো টার্ম তো পিওরলি ইমাজিনারি, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে i k 1 মাইনাস মড a স্কয়ার, এটা আলাদা দেখবো, i k 1 মাইনাস মড a স্কয়ার, এটা তো ইমাজিনারি। ব্র্যাকেটের ভেতরে যে টার্মটা আছে i k টাইমস 1 মাইনাস মড a স্কয়ার, এই পুরোটা তো ইমাজিনারি, সেটার ইমাজিনারি পার্ট নিতে হবে।
তাহলে আমি কি পাবো? কে 1 মাইনাস মড এ স্কোয়ার। আর এখন এই টার্মে আসো, তৃতীয় টার্ম। ওকে, ইমাজিন, দেখো তৃতীয় টার্মে কি আছে? ইমাজিনারি পার্ট অফ এ স্টার টুয়াইস আই কে এক্স, এটা তো রিয়েল। আর আছে কি? আই গুণ আই, আই স্কোয়ার তো -1, তাহলে এখানে হবে মাইনাস টুয়াইস কে, কে রিয়েল, 2 রিয়েল, টাইমস ইমাজিনারি পার্ট অফ এ স্টার টুয়াইস আই কে এক্স, ওটাও রিয়েল। তাহলে তৃতীয় টার্মটা রিয়েল। রিয়েল পার্টের তো রিয়েল নাম্বারের তো কোনো ইমাজিনারি পার্ট নাই, তাহলে ওটা 0, ওটা লিখতে হবে না, ওটা উঠে যাবে। ইমাজিনারি পার্ট অফ এ রিয়েল নাম্বার ইজ অটোমেটিকলি 0, ওটা আর লিখতে হবে। ওটা তো আমি তো চাইতে ইমাজিনারি পার্টটা চাই, আর ওটা তো রিয়েল পার্ট। থার্ড ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে সে সংখ্যার একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। ইমাজিনারি পার্ট হলো কে টাইমস 1 মাইনাস মড এ স্কোয়ার, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। আর রিয়েল পার্ট হলো -2k ইমাজিনারি পার্ট অফ এ স্টার টুয়াইস আই কে। কিন্তু ওই থার্ড ব্র্যাকেটের ভেতরের নাম্বারে শুধু আমি ইমাজিনারি পার্টটা চাই, রিয়েল পার্টটা চাই না, তো ওটা আর লিখতে হবে না। ইমাজিনারি পার্টটা হচ্ছে কে টাইমস 1 মাইনাস মড এ স্কোয়ার, কে 1 মাইনাস মড এ স্কোয়ার, আর এইচ কাট এম তো আগে থেকে ছিল। তাহলে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ক্যালকুলেট করে ফেললাম। এইচ কাট কে যে মোমেন্টাম হয়, এটা পজিটিভ মোমেন্টাম, বাই এম এটা ভেলোসিটি হয় আর কি। এটা হচ্ছে ইনসিডেন্ট কারেন্ট ডেন্সিটি, এই -1 গুণ এইটা, এই বাইরের জিনিসটা রেখে গুণ 1, তারপর শুধু এইচ কাট কে বাই এম, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভের জন্য কারেন্ট। শুধু যদি আমার ওয়েভ এটা থাকতো, আমার ওয়েভ ফাংশন শুধু এই টার্মটা থাকতো, এই টার্মটা যদি বাদ দিতাম, তাহলে আমার প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি হতো জাস্ট এইচ কাট কে বাই এম। Right, that's the probability current density h cut k by m because of the incident, or minus ulta dike probability negative current, কারণ e to the power minus I kx তো left going, e to the power minus I kx তো হচ্ছে left going। ওটার জন্য যদি আলাদাভাবে probability current density ক্যালকুলেট করি, তাহলে নেগেটিভ আসবে, আর একটা মড এ স্কয়ার আসতে হবে। তাহলে নেগেটিভ h cut k by m তো আছেই, মড এ স্কয়ার আসতে হবে। আর ক্রস টার্মের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি 0 হয়ে যায়। এই ক্রস টার্ম, এই যে দুটো ক্রস টার্ম মিলে ওখান তো কোনো কন্ট্রিবিউট করলো না। তাহলে ওয়েভ ফাংশন যদি দুটো পার্ট থাকে, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পার্ট থাকে, একটা ইনকামিং পার্ট, একটা রিফ্লেক্টেড পার্ট, তাহলে ওই পুরো ওয়েভ ফাংশনের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি কত সেটা যদি ক্যালকুলেট করতে চাই, তুমি একটু সিম্পলিফাই করতে পারো। যে কোনো একটা পার্ট ধরো, আগে ইনকামিং পার্টের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি আলাদাভাবে ক্যালকুলেট করো, তোমার অঙ্কটা অনেক সোজা হবে। ওটা শেষ হয়ে গেলে এখন দ্বিতীয় পার্ট রিফ্লেক্টেড ওয়েভের জন্য আলাদাভাবে ক্যালকুলেট করো, এটা অঙ্কটা সোজা হবে। তারপরে দুটো যোগ দিয়ে দাও, একটা প্লাস একটা মাইনাস যোগ দিলে একটা মাইনাস সাইন থাকবে। তাহলে পুরো ওয়েভ ফাংশনের জন্য ক্রস টার্ম যেহেতু ক্যান্সেল করে যায় আলাদাভাবে, তাহলে ডাইরেক্ট টার্মস গুলো যোগ করলেই হয়ে যাবে। তার মানে টোটাল প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি দুটো ভাগে ভাগ হলো, একটা ভাগ পজিটিভ, দ্যাটস দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি করেসপন্ডিং টু দ্য ইনসিডেন্ট ওয়েভ, আর একটা পার্ট নেগেটিভ, তাহলে দ্যাটস দ্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর দ্য রিফ্লেক্টেড ওয়েভ। এই 1 গুণ h cut k by m, সেটা হচ্ছে j ইনসিডেন্ট, আর মাইনাস থাকবে মাইনাস মড a স্কয়ার গুণ h cut k by m, সেটা হবে রিফ্লেক্টেড, j রিফ্লেক্টেড। সুতরাং x less than 0 ওই রিজিয়ন 1 এ প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির দুটো কম্পোনেন্ট আছে, ইনসিডেন্ট ওয়েভ, একটা ইনসিডেন্ট, একটা পজিটিভ, একটা নেগেটিভ। The positive component of the probability current density in region 1 corresponds to the incident wave, and the negative component of the probability current density in region 1 corresponds to the reflected wave. Okay, তাহলে এখানে বলছি j incident কত, h cut k by m, j reflected কত, h cut k by m গুণ mod a স্কয়ার।
মড এর স্কয়ারের মান কিন্তু একের চাইতে কম, হচ্ছে এক হতে পারে। ওকে আমরা দেখবো মড এর মান কত, সেটা আমরা দেখবো, আমরা মানটা ক্যালকুলেট করে ফেলবো। Here J incident is the current carried by the right moving wave, or e to the power ikx, incident wave, and J reflected, J ref, is the reflected current carried by the left moving wave, ওই যে ওটা a e to the power minus ikx, ওটা হচ্ছে left moving wave. If mod a equal to 1, mod a 1 কি না সেটা আমরা দেখবো। যদি এমন দাঁড়ায় যে কোনো একটা সিচুয়েশনে যে মড এর মান 1 হয়, এটা একটা কমপ্লেক্স নাম্বার, ওটার মডুলাস যদি 1 হয়, দেন টোটাল কারেন্ট ইজ 0। টোটাল কারেন্ট এটা যোগ বিয়োগ দিক 0। টোটাল কারেন্ট 0 কখন হবে? দ্যাট ইজ এভরিথিং ইজ রিফ্লেক্টেড ব্যাক। ওয়েভ পুরোটাই যদি রিফ্লেক্টেড হয় তাহলে লেফট রিজিয়নে, রিজিয়ন 1 এ টোটাল কারেন্ট 1 হবে, 0 হবে। এখন কিন্তু টোটাল কারেন্ট 0 না, মড এ স্কয়ারের মান একের চাইতে যদি কম হয় তার টোটাল কারেন্ট পজিটিভ, তার মানে রিফ্লেকশন হওয়ার সম্ভাবনা 100% না। মড এ যদি 1 হয় তাহলে রিফ্লেক্টেড হওয়ার সম্ভাবনা 100%, সেই ক্ষেত্রে টোটাল কারেন্ট ডেন্সিটি ইজ 0। আর মড এ স্কয়ারের মান যদি একের চাইতে কম হয়, রিফ্লেক্টেড হওয়ার একটা সম্ভাবনা থাকবে, কিন্তু সম্ভাবনাটা ওইটা একমাত্র সম্ভাবনা না, ট্রান্সমিট করার একটা সম্ভাবনা থাকবে, একটা সম্ভাবনা মিলে 1। ফলে রিজন 1 এ যেহেতু পুরো ইনসিডেন্ট ওয়েভটাই রিফ্লেক্টেড হচ্ছে না, সেহেতু রিজন 1 এ কারেন্ট ডেন্সিটির মান পজিটিভই থাকবে, ব্যালেন্স করে যোগ বিয়োগ করার পরেও পজিটিভ থাকবে। ওকে, এখন আমি রিজন 2 তে যাই। রিজন 2 এর সলিউশন তো এখনো করি নাই। ইন রিজন 2, রিজন 2 টা কোথায় ভুলে গেলে আবার দেখে নিই। আমি কিন্তু স্টেপ, এটা একটা স্টেপ রিজন 2 হচ্ছে এটা, এখানে আছে রিজন 2, এখানে বলেছি রিজন 2 হচ্ছে ডান দিকের রিজন, x greater than 0। আমার এনার্জি কিন্তু প্রথম আলোচনায় আমার এনার্জি ভি নট এর চাইতে বেশি, সেটা দেখানো হয়েছে দ্বিতীয় ডায়াগ্রামে। ফলে ই ইজ বিগার দেন ভি নট। স্যার তাহলে হ্যাঁ স্যার বলো। ই এবং ভি নট এর সাথে কি আমার রিফ্লেকশন ওয়েভের যে অ্যামপ্লিটিউড আছে তার সাথে কি কোনো রিলেশনশিপ থাকবে? যে ইয়েস, সেটাই তো এখন এস্টাবলিশ করব, তাহলে মড এ বের করতে হবে, তাহলে রিফ্লেকশনটা কি হবে? ই এবং ভি নট এর উপর ডিপেন্ড করবে, রাইট? আমি এখন দেখাচ্ছি ই ইজ বিগার দেন ভি নট। এই কন্ডিশনটা বজায় রেখে ইটাকে যদি আরো বাড়াই তাহলে রিফ্লেকশন কমতে থাকবে, এক পর্যায়ে রিফ্লেকশন হবেই না, 0 হয়ে যাবে। ওকে, পুরোটাই ট্রান্সমিট করবে, সেটা এখন দেখাতে যাচ্ছি। আর ইয়ের মান যদি ভি নট এর চাইতে কম হয়, সেটা এখনো পরবর্তী স্টেপে করব, তখন পুরোটাই রিফ্লেক্টেড হবে, কোনো ট্রান্সমিটেড হবে না, সেটা দেখাবো। ওকে, নিশ্চয়ই। ফলে কতটুকু রিফ্লেক্টেড হবে, রিফ্লেকশন হওয়ার সম্ভাবনা কত, ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা কত, ডিপেন্ড করে অন দ্য রিলেটিভ ম্যাগনিটিউড অফ ই এন্ড ভি নট। ওকে, সেটা দেখাতে যাচ্ছি। অঙ্কটা মানে এখনো শেষ হয়নি, তাহলে শুধু খেয়াল রাখো যে এখন আমি যে কেসটা আলোচনা করছি সেই কেসটা হচ্ছে ইজ বিগার দেন ভি নট। দ্বিতীয় কেসটা হবে ই ইজ লেস দেন ভি নট। ই গ্রেটার দেন ভি নট করেও দুটো রিজন 1, রিজন 2। ওকে, ই ইজ বিগার দেন ভি নট, তাহলে ই এবং ভি নট এর মধ্যে একটা ডিফারেন্স আছে, ইটা বড়, ভি নট ছোট। এখন তাহলে রিজন 2 তে শ্রোডিঙ্গার ইকুয়েশনটা লিখে ওটা সলভ করতে হবে রিজন 2 তে। আচ্ছা, রিজন 2 তে ভি এর মান কনস্ট্যান্ট এবং সেই ভি এর মানটা হচ্ছে ভি নট। আর শ্রোডিঙ্গার ইকুয়েশনের দ্বারায় মাইনাস h কাট স্কয়ার বাই 2m d2 psi বাই dx স্কয়ার, আগে ছিল এখানে প্লাস ভি অফ এক্স psi ইকুয়াল টু ই psi। এই ভি অফ এক্স psi ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস ভি অফ এক্স psi। ভি অফ এক্স তো খুব সোজা, রিজন 2 তে তো ভি অফ এক্স ইজ কনস্ট্যান্ট এবং সেই মানটা হচ্ছে ভি নট। রিজন 2 তে ভি অফ এক্স ইজ কনস্ট্যান্ট ইকুয়াল টু ভি নট, তাহলে এখানে মাইনাস ভি নট হলো।
এটা আগে ছিল বাঁ পাশে প্লাস ভি নট ছিল, ডান পাশে এনে ই মাইনাস ভি নট। তাহলে সাইড যে কোএফিসিয়েন্ট হলো ই মাইনাস ভি নট, এটা কিন্তু পজিটিভ, কারণ আমি তো যেই এই কেসটা দেখছি যে এর মান ভি নট এর চাইতে বেশি, এই কেসটাই আলোচনা করছি। ফলে ই মাইনাস ভি নট একটা পজিটিভ সংখ্যা। আচ্ছা, এখন এখন এই 2m মাইনাস 2m বাই স্কয়ার স্কয়ার এটা ডান দিকে নিয়ে আসো, তাহলে তোমার কি হবে d2 psi বাই dx স্কয়ার, তাহলে ডান দিকে কি হবে মাইনাস 2m বাই স্কয়ার স্কয়ার, 2m টা উপরে যাবে, স্কয়ার স্কয়ারটা নিচে হবে, মাইনাস সাইনটা চলে গেল ডান পাশে, তাহলে ডান পাশে হলো মাইনাস 2m বাই স্কয়ার স্কয়ার, তারপরে গুণ ই মাইনাস ভি নট গুণ সাই, ডান দিকে হলো এটা 2m ই মাইনাস ভি নট স্কয়ার স্কয়ার গুণ সাই, আর একটা মাইনাস সাইন আছে। তো মাইনাস সাইনটা বাদ দিয়ে সাইড যে কোএফিসিয়েন্ট, সাইড কোএফিসিয়েন্ট হলো এটা 2m ই মাইনাস ভি নট এইচ স্কয়ার স্কয়ার, স্কয়ার রুটটা নাই, কিন্তু সেই সংখ্যা পজিটিভ সংখ্যা, সেই সংখ্যাটাকে তাহলে যদি লিখি কিউ স্কয়ার, কিউ স্কয়ার হলো 2m ই মাইনাস ভি নট বাই এইচ স্কয়ার স্কয়ার। কিউ কত? কিউ হচ্ছে ওই সংখ্যাটার, ওই পজিটিভ সংখ্যাটার স্কয়ার রুট। স্কয়ার রুট করলে প্লাস রুট নেবে না মাইনাস রুট নেবে? আমি খামাখা কমপ্লিকেট কেন করবো, আমি টাইম দেবো। তো প্লাস রুট নিয়ে যে সংখ্যাটা পাবো, যে পজিটিভ সংখ্যাটা পাবো, সেটাকে বললাম কিউ। কিউ ওকে। তাহলে রিজন 2 তে শর্টেনগার ইকুয়েশন দাঁড়ালো d2 psi বাই dx স্কয়ার মাইনাস কিউ স্কয়ার psi x। রিজন 1 এ যেটা ছিল সে একই স্ট্রাকচার ওকে, মানে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু মাইনাস একটা পজিটিভ, সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু মাইনাস একটা পজিটিভ কনস্ট্যান্ট টাইমস সাই। বাঁ দিকে যা ডান দিকে একই স্ট্রাকচার ইকুয়েশনে, তফাৎ হচ্ছে ওই পজিটিভ কনস্ট্যান্টটা কি, সাইকে মাল্টিপ্লাই করে একটা পজিটিভ কনস্ট্যান্ট, আর ওভারঅল ডান দিকে একটা মাইনাস সাইন আছে। ওই ওভারঅল মাইনাস সাইনটা বাদ দিলে psi gets multiplied by a positive constant. So d2 psi by dx square equal to minus একটা কনস্ট্যান্ট গুণ psi। বাঁ দিকে যায় ডান দিকেও তা, তাহলে বাঁ দিকে ডান দিকে তফাৎ কোথায়? ওই পজিটিভ কনস্ট্যান্টের মানে। বাঁ দিকের পজিটিভ কনস্ট্যান্ট যেটা, সেটাকে বলেছিলাম কে স্কয়ার, ডান দিকের পজিটিভ কনস্ট্যান্ট হচ্ছে কিউ স্কয়ার, একই তো। তাহলে এই সাইয়ের আবার দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আছে, কমপ্লেক্সেই নেই। দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন কি কি বলো দেখি এই সাইয়ের? রিজন 2, এটা তো রিজন 2 এর কথা হচ্ছে, এখানে হচ্ছে এই কনস্ট্যান্ট বলো iqx e to the power iqx আর স্যার e to the power minus iqx। ইয়েস, এই দুটো। অথবা আমি ইচ্ছে করলে sin qx cos qx নিতে পারতাম, তবে sin qx cos qx লিখলে আমার ফিজিক্যাল কন্ডিশনের সঙ্গে মিলাতে কষ্ট হয়। ফিজিক্যাল কন্ডিশন কি হবে দেখো, ডান দিকে যে ওয়েভটা থাকবে এইখানে রিজন 2 তে x > 0, আমার পার্টিকেল তো বাঁ দিক থেকে এসছে, পার্টিকেল বাঁ দিক থেকে এসছে, বাঁ দিক থেকে এসে রিফ্লেক্ট করতে পারে কিছুটা, বাঁ দিক থেকে ডান দিকে আসছে ইনকামিং, এখানে এসে কিছুটা রিফ্লেক্ট হতে পারে, বাঁ দিকে যাবে, বাকিটা তো ট্রান্সমিট হবে। যদি ট্রান্সমিট হয় সেটা তো ডান দিকে যাবে। সুতরাং রিজন 2 তে শুধু রাইট মুভিং ওয়েভ থাকবে, সেই ওয়েভটাকে বলা হবে ট্রান্সমিটেড ওয়েভ। রিজন 2 তে আবার লেফট থেকে কোনো ওয়েভ আসবে না। আসতো যদি তুমি এখানে আরেকটা বড় পোটেনশিয়াল ব্যারিয়ার দিয়ে দিতে পাশে, এইখানে সে ব্যারিয়ার থেকে রিফ্লেক্টেড করতো, আবার রিফ্লেক্টেড হলে রিজন 2 তে একটা রিফ্লেক্টেড ওয়েভ থাকতে পারতো যদি আরেকটা ব্যারিয়ার দাও এখানে, তাহলে রিজন 2 তে তোমার রাইট মুভিং ওয়েভ লেফট মুভিং ওয়েভ দুটোই থাকতো। এখন কোন দ্বিতীয় ব্যারিয়ার দেখি, রিজন 2 তে শুধুমাত্র রাইট মুভিং ওয়েভই থাকবে, যে ওয়েভটা হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভ। ইনসিডেন্ট ওয়েভের কতটুকু সোজা গেল, কোনো রিফ্লেক্ট করলো না, সেটুকুকে বলে ট্রান্সমিটেড ওয়েভ। রিজন 2 তে কোনো লেফট মুভিং ওয়েভ নাই, রিফ্লেক্ট হলেই তো বাঁ দিকে যাবে, সেটা লেফট মুভিং। তাহলে রিজন 2 তে ওয়েভ ফাংশন কেমন হবে? সাম কনস্ট্যান্ট টাইমস রাইট মুভিং ওয়েভ, লেফট মুভিং ওয়েভ নাই, e to the power iqx, এটাই হতে হবে। তাহলে রিজন 2 তে ওয়েভ ফাংশন ফিজিক্যাল কনসিডারেশন থেকে আমি লিখতে পারি, since there is no left moving wave in region 2, the general solution is region 2 তে
wave function psi of x is some constant b e to the power I qx. e to the power I qx এটা হচ্ছে রাইট মুভিং। এই ওয়েভটাকে বলা হবে ট্রান্সমিটেড ওয়েভ। রিজন ওয়েভে যেটা আছে সেটা হচ্ছে রিজন 2 তে যেটা থাকবে সেই ওয়েভটাকে বলা হবে ট্রান্সমিটেড ওয়েভ। এখানে বিটা কি? বি একটা কনস্ট্যান্ট, কমপ্লেক্স কনস্ট্যান্ট, where b quantifies the amplitude of the transmitted wave. বিটাকে বলা হবে amplitude of the কোয়ান্টাম মেকানিক্সে অ্যামপ্লিটিউডটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, সেই জন্য ওই কমপ্লেক্স নাম্বারের মডুলার স্কয়ার করে প্রবাবিলিটি আমরা করি। ওকে, বি is the amplitude of the transmitted wave, ঠিক আছে, or quantifies the amplitude, এটা তো amplitude of the transmitted wave বললেই হতো। এখন এই ট্রান্সমিটেড ওয়েভের জন্য রিজন 2 তে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কত সেটা ক্যালকুলেট করো একই ফর্মুলা ব্যবহার করে। এটা তো খুবই সহজ হবে কারণ একটাই টার্ম। তো রিজন 2 তে এই ওয়েভ ফাংশন ব্যবহার করে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি যদি ক্যালকুলেট করি ওটাকে বলতে পারি J2। 2 এর প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি, এটা রাইট মুভিং ওয়েভ, তার ফলে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি পজিটিভ আসবেই, এবং সেটাকে বলতে পারি যে ট্রান্সমিটেড কারেন্ট ডেনসিটি। তাহলে কারেন্ট ডেনসিটিটা কত? ভেলোসিটি, এখানে মোমেন্টাম যদি ভেলোসিটি হচ্ছে h কাট q বাই m, কিউটাকে বলে ওয়েভ নাম্বার, h কাট q হচ্ছে মোমেন্টাম, h কাট q যে মোমেন্টাম সেটা কিভাবে বুঝবে? এই ফাংশনটার উপরে মোমেন্টাম অপারেটর অ্যাক্ট করাও। মোমেন্টাম অপারেটর অ্যাক্টিং অন দ্য ফাংশন e টু দ্য পাওয়ার i qx। মোমেন্টাম অপারেটর কি? মোমেন্টাম অপারেটর হচ্ছে মাইনাস i h কাট d বাই dx, সেই অপারেটর দিয়ে এই ফাংশনের উপরে অ্যাক্ট করাও, e টু দ্য পাওয়ার i qx এর উপরে অ্যাক্ট করাও। তুমি কি পাবে? তুমি পাবে h কাট q বাই m e টু দ্য পাওয়ার i qx। সেই জন্য বলছি, সরি, তুমি পাবে h কাট q e টু দ্য পাওয়ার i qx। ফলে h কাট q টা হচ্ছে মোমেন্টাম, m দিয়ে ভাগ দিয়ে ভেলোসিটি টাইমস বিটা বি স্কয়ার। এখন আমাকে বের করতে হবে তাহলে যে ওয়েভটা আসলো সেটা রিফ্লেকশন প্রবাবিলিটি কত? রিফ্লেকশন প্রবাবিলিটি ডেনসিটিকে রিফ্লেকশন প্রবাবিলিটিকে বলে, প্রবাবিলিটি ডেনসিটি না, রিফ্লেকশন হওয়ার সম্ভাবনা যেটা, সেটাকে একটা নাম আছে, সেটাকে বলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট অথবা রিফ্লেক্টেন্স। ট্রান্সমিশন প্রবাবিলিটি কত? ট্রান্সমিশন প্রবাবিলিটির নাম আছে, সেটাকে বলে ট্রান্সমিশন প্রবাবিলিটি, বলে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট অথবা ট্রান্সমিটেন্স। ওকে, যে যা বলো না কেন। তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কত? রিফ্লেকশন কোএফিশিয়েন্ট হচ্ছে মড a স্কয়ার। প্রবাবিলিটি কত? রিফ্লেকশন প্রবাবিলিটি ডেনসিটি, প্রবাবিলিটি ডেনসিটি না, প্রবাবিলিটি। একটা ভুল কথা মুখে ঠোঁটে এসে গেলে আর যায় না সহজে, ভুলটা ঠোঁটে লেগে থাকে, ভুলটা। ভালো জিনিস লেগে থাকে না, খারাপ জিনিসগুলোই লেগে থাকে। ওকে, একবার বলে ফেলেছি ডেনসিটি, আর ডেনসিটি আসছে মুখ দিয়ে, এখন অন্য কিছু আসবে না। রিফ্লেকশন প্রবাবিলিটি কত? রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কিভাবে পাবে? ওই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি থেকে পাবে। রিজন 1 এ প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কত? রিজন 1 এ প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি কত ছিল? এটা h কাট k বাই m হচ্ছে ইনস্ট্যান্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ হচ্ছে মড a স্কয়ার h কাট k বাই m। যে রিফ্লেকশন ডিভাইড বাই যে ইনসিডেন্ট করলেই, যে রিফ্লেক্টেড ডিভাইড বাই যে ইনসিডেন্ট করলেই জিনিসটা থাকবে কি? মড a স্কয়ার। সেটাই হবে রিফ্লেকশন প্রবাবিলিটি, রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। আর তাহলে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট কত? রিফ্লেকশন কোএফিশিয়েন্ট পেয়ে গেলে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট অঙ্ক করতে হয় না। রিফ্লেকশন প্রবাবিলিটি যোগ ট্রান্সমিশন প্রবাবিলিটি মিলে 1। আর তো কোনো সম্ভাবনা নাই। তৃতীয় আর একটা সম্ভাবনা থাকতে পারতো যদি অ্যাবজর্পশন হতো। তখন যদি অ্যাবজর্পশন এখানে নাই, ওই যে ওখানে ব্যারিয়ারে এসে ওই স্টেপে এসে যদি কিছু ফ্লাক্স, কিছু যদি পার্টিকেলটার অ্যাবজর্বড হওয়ার একটা সম্ভাবনা থাকতো, তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, ট্রান্সমিশন তিনটা মিলে 1 হতো। এখানে কোনো অ্যাবজর্পশন হচ্ছে না, ফলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট, রিফ্লেকশন প্রবাবিলিটি যোগ ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট অথবা ট্রান্সমিশন প্রবাবিলিটি মিলে 1। তাহলে 1 মাইনাস মড a স্কয়ার করলেই কিন্তু
রিফ্লেকশন প্রবাবিলিটি পেয়ে যাবে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট পেয়ে যাবে, অঙ্ক না না করলেও চলে। তখন যা করে দেখি না, অঙ্ক করে দেখি না কি হয়। আচ্ছা, ইনসিডেন্টালি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট হবে মড বি স্কয়ার। ট্রান্সমিটেড প্রবাবিলিটি হচ্ছে এইচ কাট মড বি স্কয়ার না, এই যে ট্রান্সমিটেড কারেন্ট ডেন্সিটি ডিভাইড বাই ইনসিডেন্ট কারেন্ট ডেন্সিটি। ট্রান্সমিশন প্রবাবিলিটি হবে ট্রান্সমিটেড কারেন্ট ডেন্সিটি ডিভাইড বাই ইনসিডেন্ট কারেন্ট ডেন্সিটি। এটাকে ভাগ হবে ইনসিডেন্ট কারেন্ট ডেন্সিটি দ্বারা। সেটা কত? ইনসিডেন্ট কারেন্ট ডেন্সিটি কত? এইচ কাট কে বাই এম, বাঁদিকে তো কে, এইচ কাট কে বাই এম, শুধু ওইটাই। তাহলে এখানে হবে তাহলে প্রবাবিলিটি ফর ট্রান্সমিশন প্রবাবিলিটি হবে কে কিউ বাই কে টাইমস মড বি স্কয়ার। ওটাই হবে কিউ বাই কে টাইমস মড বি স্কয়ার, ওটাই হবে 1 মাইনাস মড এ স্কয়ার। আমি এটা দেখাবো। ওকে, এখন আমি আপাতত কি করতে যাচ্ছি? আপাতত উই ওয়ান্ট টু ফাইন্ড এই 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 কোএফিসিয়েন্ট এ এবং বি বের করব অ্যাজ ফাংশনস অফ কে এন্ড কিউ। কে এবং কিউর সঙ্গে কিন্তু ই এবং বি নট আছে। তুমি যে প্রশ্নটা করেছিলে এক সময়, এই যে এ এবং বি ই এবং ভি নটের উপর নির্ভর করে কিনা? নির্ভর করবে, কারণ এ এবং বি কে এবং কিউর ফাংশন হবে। কে এর ভিতরে আছে ই আর কিউর ভিতরে আছে ই এবং ভি নট, উভয়টাই আছে। তাহলে এটা কিভাবে বের করব? এ এবং বি কে কিভাবে বের করব ইন টার্মস অফ কে এন্ড কিউ? বাই অ্যাপ্লাইং দি বাউন্ডারি কন্ডিশন at the step. ওই স্টেপে তো একটা পোটেনশিয়ালের ডিসকন্টিনিউটি আছে। এক্স ইকুয়াল টু 0 এর বাঁ পাশে পোটেনশিয়ালের মান 0, আর এক্স ইকুয়াল টু 0 তে হঠাৎ করে পোটেনশিয়ালটা রাইজ করে ভি নট হলো, তারপরে ভি নট কনস্ট্যান্ট থাকলো অল দ্য ওয়ে আপ টু ইনফিনিটি। তাহলে একটা ডিসকন্টিনিউটি আছে পোটেনশিয়ালে, এটা ফাইনাইট ডিসকন্টিনিউটি। এক্স ইকুয়াল টু 0 তে পোটেনশিয়ালটা হঠাৎ 0 থেকে এক লাফে ভি নটে উঠে গেল। ওকে, এটা একটা ডিসকন্টিনিউয়াস, এটা ফাইনাইট ডিসকন্টিনিউটি, ভি নট ইনফিনিটি নয়। ওকে, তাহলে আমরা বাই ম্যাচিং সলিউশনস এট এক্স ইকুয়াল টু 0 কিভাবে সলিউশন ম্যাচ করবে? The wave function psi of x is continuous at x equal to 0. And দ্বিতীয়ত, since the potential has only a finite discontinuity at x equal to 0, the derivative of the wave function psi prime is also continuous at x equal to 0. Psi prime টা discontinuous হতো যদি potential discontinuity at x equal to 0 সেটা যদি ইনফিনিটি হতো। সেটা ইনফিনিটি না, সেটা ফাইনাইট, ফলে psi prime ও কন্টিনিউয়াস। তাহলে আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে wave function and its derivative, they are both continuous at x equal to 0. এই দুটো কন্ডিশন অ্যাপ্লাই করেই তুমি এ এবং বি কত ইন টার্মস অফ কে এন্ড কিউ পেয়ে যাবে। কিভাবে? আগে ওয়েভ ফাংশনের চোখের সামনে আনো। বাঁ দিকের ওয়েভ ফাংশন ছিল ইকুয়েশন 6, সেটা আবার লেখা হবে এখানে। ইকুয়েশন 6 ছিল এটা, একটা ইনকামিং ওয়েভ। বাঁ দিকে কেটাকে বলে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারের সঙ্গে মোমেন্টামের সম্পর্ক আছে। এইচ কাট কে বললে এটা হয় মোমেন্টাম, এই কিউটা ওয়েভ নাম্বার। ওকে, এইচ কাট কিউ করলে হয় মোমেন্টাম। ডান দিকের মোমেন্টাম এইচ কাট কিউ, বাঁ দিকের মোমেন্টাম এইচ কাট কে। মোমেন্টামের হেরফের হবে কারণ পোটেনশিয়ালের হেরফের আছে বাঁয়ে ডানে। তো ওয়েভ ফাংশনটা আগে চোখের সামনে লেখো, একবারে লেখো সাই অফ এক্স। বাম দিকে রিজন 1 এ ছিল এটা, ডান দিকে এটা। ডান দিকে শুধু রাইট মুভিং ওয়েভ আছে, ট্রান্সমিটেড ওয়েভ আছে, ডান দিকে কোনো লেফট মুভিং ওয়েভ নাই। এটাই আমার ওয়েভ ফাংশন। এখন একটাই এক্স ইকুয়াল 0। psi এবং psi prime are both continuous at x equal to 0. Psi is continuous. Psi এর বাঁ দিকে, psi is continuous at x equal to 0. 0 এর বাঁ পাশের ওয়েভ ফাংশনে, 0 এর বাঁ পাশের ওয়েভ ফাংশনে x যদি শূন্য বসাও, তাহলে that is the limit, left limit of the wave function at x equal to 0. আর 0 এর ডান পাশে যে ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনে x equal to 0 যদি বসাও, 0 বসার পরে যেটা পাবে সেটাকে বলা হবে রাইট লিমিট অফ দ্য ওয়েভ ফাংশন টু x equal at x equal to 0. x equal to 0 তে আমি
দুটো লিমিট নিতে পারি, থেকে লিমিট কত হবে, রাইট থেকে লিমিট কত হবে। দুটো সমান না হলে বলবো যে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, সমান হতে হবে। লেফট লিমিট অফ psi at x equal to 0 must be equal to right limit of psi at x equal to 0 since psi is continuous. Left limit কত, 1 plus a, right কত b, 1 plus a equal to b. একইভাবে psi prime এর লেফট লিমিট আর psi prime এর রাইট লিমিট x equal to 0 তে সমান হতে হবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করে, এটাকে একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে x equal to 0 বসাও, বসানোর পরে যে সংখ্যাটা পাবে সেটা হবে left limit of psi prime at x equal to 0. ডান দিকের সাইড এই ফর্মুলা, এই সাইড একবার ডেরিভেটিভ করো, করে ডেরিভেটিভ করে x equal to 0 বসাও, যে সংখ্যাটা পাবে সেটা হবে রাইট লিমিট অফ psi prime at x equal to 0। ওই দুটো সংখ্যা সমান হতে হবে। তাহলে এখানে ডেরিভেটিভ করে x equal to 0 বসালে কি হবে, ik 1 minus a, আর ডান দিকে ডেরিভেটিভ করে x equal to 0 বসালে কি হবে, iqb। এটা হচ্ছে বাঁ দিকে যেটা আছে, এটা হচ্ছে লেফট লিমিট অফ psi prime at x equal to 0, এটা হচ্ছে রাইট লিমিট অফ psi prime at x equal to 0, দুটো সমান। তাহলে ইকুয়েশন 14 tells me that psi is continuous at x equal to 0. Equation 15 tells me that psi prime is continuous at x equal to 0. তাহলে তো এটা দুটো ইকুয়েশন পেলাম for two constants a and b। তাহলে a এবং b টার দুটাই বের করে ফেলা যাবে। এটা জাস্ট বের করা খুব সোজা, এটা জাস্ট একটা যোগ বিয়োগ করেই, প্রথমে আই কেটে দাও, কেটাকে ডান দিকে নিয়ে আসো, তারপরে যোগ করো একবার, বিয়োগ করো একবার, এই করে এ পাবে বি পাবে। স্যার কথা শোনা যাচ্ছে না স্যার। করে যাবে, কথা আটকে গিয়েছিল স্যার। কথা ঠিক আছে। যাক, যেটা করছি আর কি, এ এবং বি বের করে ফেলছি। ওকে, বাই অ্যাপ্লাইং, স্যার কথা বোঝা যাচ্ছে? স্যার হ্যাঁ, ইকুয়েশন নাম্বার 16 এ এই k মাইনাস কিউটা কি উপরে যাবে না, মানে অ্যাজ এ নিউ? না না, প্লাস, এটা ঠিক আছে, এটা কে প্লাস কিউ, কে প্লাস কিউ ঠিক আছে, এখানে অ্যালজেব্রা ঠিক আছে। ওকে, করে দেখো একটু ভুল হচ্ছে বলে, তোমার অ্যালজেব্রা ঠিক আছে। ও বলছে এর মান তো একের চাইতে কম হওয়া উচিত, তাই না? আচ্ছা 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 আচ্ছা, ঠিকই ধরছো। এখানে এর মান কি হবে, 1 plus a equal to b, 1 minus a equal to q by k times b. ওকে, আর b equal to 1 plus a বসাও এখানে, এ কত হয়? আচ্ছা আমি একটু করে দেখি তো, যা একটু করে দেখি তাও। ik times 1 minus a equal to iqb, iq আর b হচ্ছে 1 plus a, 1 plus a, দুই দিক থেকে i কেটে দিলাম, তো বাঁ দিকে হচ্ছে ব্র্যাকেট তুলে দিই, বাঁ দিকে হচ্ছে k minus ka, ডান দিকে হচ্ছে q plus qa। ওকে, আর k মাইনাস কে ডান দিকে নিয়ে যাই, আর ডান দিকের কিউ বাঁ দিকে নিয়ে যাই, তাহলে কে মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কে প্লাস কিউ টাইমস এ। ঠিকই ধরেছ, এক্সেলেন্ট। এখানে আসলে হবে কে মাইনাস কিউ, কে প্লাস কিউ। ভুল করেছি আমি, ভুল করেছি। ওকে, কারণ তুমি বোঝাচ্ছে এর মান তো একের কম হওয়া উচিত, এখন তো একের বেশি দেখাচ্ছে। কিউ, কে প্লাস কিউ, থ্যাংক ইউ। কিন্তু বিটা কিন্তু ঠিক আছে। তাহলে এটা জাস্ট টুকতে গিয়ে, আমি রাফ থেকে ফেয়ার করতে গিয়ে তাড়াহুড়াতে এই ভুলটা হয়েছে। কে মাইনাস কিউ, কে বি ঠিক আছে। ওকে, অলরাইট। তাহলে উই ডিফাইন রিফ্লেক্টিভিটি অ্যান্ড ট্রান্সমিটিভিটি, অথবা রিফ্লেক্টেন্স অ্যান্ড ট্রান্সমিটেন্স, অথবা রিফ্লেকশন কোএফিশিয়েন্ট অ্যান্ড ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট।
তিন ভাবেই চলে। রিফ্লেক্টিভিটি আর হচ্ছে জে ফর রিফ্লেক্টেড ওয়েভ ডিভাইড বাই জে ফর ইনসিডেন্ট ওয়েভ, এটা সমান সমান মড এর। একইভাবে আচ্ছা তাহলে এটা হচ্ছে জে, এটা এটা কি হবে, এটা আর না, এটা হবে টি, এটা টি। রিফ্লেক্টেন্স আর, ট্রান্সমিটেন্স হচ্ছে টি, বড় হাতের টি। এটা ভুল, এখানে বড় হাতের টি দিবে, বড় হাতের টি, তাহলে হচ্ছে ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট। ওটা হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ডিভাইড বাই ইনসিডেন্ট ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। এটা হবে মড বি স্কয়ার, এটা মড এ স্কয়ার, ওটা মড বি স্কয়ার। এটা ঠিক মড বি স্কয়ার না, কিউ বাই কে মড বি স্কয়ার, তার দুই পাশে মোমেন্টাম তো ভিন্ন। তাহলে আর হচ্ছে মড এ স্কয়ার, এটা হচ্ছে কে মাইনাস কিউ ওভার কে প্লাস কিউ স্কয়ার। এইখানে আর এটা ঠিক লিখেছি, কে মাইনাস কিউ ডিভাইড বাই কে প্লাস কিউ স্কয়ার। ওকে, এটা ঠিক আছে। আর ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, সেটা হচ্ছে এইচ কাট কিউ বাই এম মড বি স্কয়ার। ইনসিডেন্ট ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, সেটা হচ্ছে এইচ কাট কে বাই এম। তাহলে এটা হচ্ছে কিউ বাই কে মড বি স্কয়ার। এইটা একটু ইয়ে করে সিম্পলিফাই করলে 4 কে কিউ ওভার 1 প্লাস কে প্লাস কিউ স্কয়ার। দুটো মিলে যোগ দাও, যোগ দিয়ে 1 হয় কিনা চেক করে দাও। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, এই ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট ডিফারেন্স কোএফিশিয়েন্ট খেয়াল করো। as e becomes very large, ই তো ভি নট এর চাইতে বেশি আছেই, বেশি রেখে ইটাকে বাড়াও, আস্তে আস্তে বাড়াও, আস্তে আস্তে বাড়াও, রাইট? ইটাকে যদি আস্তে আস্তে বাড়াও, কে এর মান বাড়ছে, ওকে, কিউর মানও বাড়ছে। এক পর্যায়ে ই এত বেশি, ই এর মান এত বড় করলে যে ই ভি নটটা নেগলিজিবল, ই ইজ ভেরি লার্জ কম্পেয়ার টু ভি নট। ই বাড়াতে বাড়াতে এক পর্যায়ে ইটা লার্জ হলো। লার্জ হওয়ার সংজ্ঞা কি? লার্জ হলো মানে ই এর মান ভি নট এর চাইতে অনেক অনেক বেশি হলো, তার মানে ওই রেশিও ভি নট বাই ই খুব ক্ষুদ্র হয়ে গেল। ওই রেশিও যদি ক্ষুদ্র হয়ে যায় তখন কিউ এবং কে এর মান কাছাকাছি চলে আসে। In the limit when E becomes very large, much much larger than V naught, K এবং Q এর মান সমান। K এর মান খেয়াল করো, Q এর মান খেয়াল করো, ওকে, ওই দুটো মান সমান হবে যদি V naught becomes negligible in comparison to E, তখন কিন্তু রিফ্লেকশন কোএফিশিয়েন্ট শূন্য, তখন পুরোটাই ট্রান্সমিশন হবে, তখন ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট 1। K এবং Q যদি সমান হয়, ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট 1 হয় কিনা আগে দেখো, 4 কে কিউ, কে এবং কিউ সমান, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, 2k 4, এখানে হবে 4k স্কয়ার, আর এখানে হবে নিচে হবে 4k স্কয়ার। কিউ সমান কে বসাও, কিউ সমান কে বসাও, তো উপরে কি 4k স্কয়ার, নিচে কি কিউ সমান কে বসাও, তাহলে টোয়াইস কে হোল স্কয়ার, 4k স্কয়ার 1। তাহলে আর 0, কিউ সমান কে বসালে আর 0, টি ইকুয়াল টু 1। তার মানে ওই যে একটা স্টেপের মতো আছে, স্টেপটা এত ছোট কম্পেয়ার টু দ্য এনার্জি, ওটা না থাকার মতোই, ফলে কোনো কিছুই বাধাপ্রাপ্ত হয়নি। ওয়েভটা কোনো বাধাপ্রাপ্তই হলো না ওই ব্যারিয়ারের কারণে, ওই স্টেপের কারণে। একটু বাধাপ্রাপ্ত হলেই ট্রান্সমিশন হয়, আবার ট্রান্সমিশন তো হয়ই, রিফ্লেকশন হয়। ফলে when E is very large compared to V naught, this step becomes negligible. ফলে there is no reflection from this step. এটা একেবারে ক্লাসিক্যাল মেকানিক্সের মতো। ক্লাসিক্যাল মেকানিক্সে স্টেপ যাই হোক না কেন, বড় ছোট হোক না কেন, এনার্জি স্টেপের চাইতে বেশি হলে পুরোটাই ট্রান্সমিট করবে, তখন রিফ্লেকশন করার প্রবাবিলিটি একেবারে নাই ক্লাসিক্যাল মেকানিক্স। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে রিফ্লেকশন করার প্রবাবিলিটি একেবারে নাই যখন এনার্জি বিকামস ভেরি লার্জ কম্পেয়ার টু ভি নট। আর সেই কন্ডিশনটা ফুলফিল না হলে ট্রান্সমিশন করার একটা প্রবাবিলিটি থাকে, ছোট হলেও থাকে। ওকে, নেক্সট তুমি কেস 2 কনসিডার করো, E is less than V naught। ইটা দেখাচ্ছি এখানে,
is less than v naught. বাঁ দিকে যা ছিল তাই থাকবে। বাঁ দিকে তো একটা রাইট মুভিং ওয়েভ থাকবে, ইনস্ট্যান্ট ওয়েভ, এখানে এসে রিফ্লেক্ট হতে পারে, লেফট মুভিং ওয়েভ থাকবে। এইখানে কি থাকবে? এখানে লেফট মুভিং রাইট মুভিং কিছুই থাকবে না, এক্সপোনেনশিয়াল ওয়েভ থাকবে। কারণ এটা তো হয়ে যাচ্ছে, এই যে রিজন 2 হচ্ছে কিন্তু ক্লাসিক্যালি ইনএক্সেসিবল। একটা ক্লাসিক্যাল পার্টিকেল কোনো ক্রমেই এই জিরোর ডান পাশে অবস্থান নিতে পারবে না, এটা অসম্ভব। ওটা টোটালি ফরবিডেন ফর এ ক্লাসিক্যাল পার্টিকেল। কোয়ান্টাম পার্টিকেলের জন্য টোটালি ফরবিডেন না, যদিও জিরোর ডান পাশে পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি চাইতে বেশি হয়ে যায়, কাইনেটিক এনার্জি হয় নেগেটিভ, এটা অবাস্তব জিনিস। তারপরেও কোয়ান্টাম মেকানিক্সে কিছু লিওয়ে থাকে। একটা কোয়ান্টাম পার্টিকেল কিছু দূর পর্যন্ত এটা ডান দিকে ক্লাসিক্যালি ফরবিডেন রিজিয়নে কোয়ান্টাম পার্টিকেলটা যেতে পারবে, এবং কিছু দূর পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা, নন জিরো সম্ভাবনা থাকবে। অবশ্য ওয়েভ ফাংশনটা দ্রুত শূন্যর দিকে চলে যাবে, তার মানে বেশ খানিকটা ভেতরে গেলে অত দূর পর্যন্ত পার্টিকেলটা আসতেই পারবে না। ওকে, দেখ না কি হয়। এখানে কি ওয়েভ হবে, ট্রান্সমিট ওয়েভ হবে কিনা সেটা দেখতে হবে। শ্রোডিঙ্গার ইকুয়েশন সলিউশন কি? In region 1, in region 1, the solution is as before. That is, region 1 এর solution হলো psi 1 of x, একটা incident wave plus একটা reflected wave, right moving, left moving, x equal to 0 এর জন্য। region 2 তে শ্রোডিঙ্গার ইকুয়েশন কি হবে? region 2 তে শ্রোডিঙ্গার ইকুয়েশন এটা হবে। এখন তো হচ্ছে ই ভি নটের চাইতে ছোট, ভি নট বড়। ওকে, তাহলে টুতে এমন ভাবে লেখা হলো যে সাইকে যে মাল্টিপ্লাই করবে ওটা পজিটিভ, তাহলে ওভারঅল একটা পজিটিভ সাইন আসে। আমি এখান থেকে লিখলাম নট মাইনাস ই। এখানে অনেকের মাথা গরম হয়ে যায় এই জায়গায় এসে, মাইনাস না প্লাস, ভি আগে না ভি পরে, তারপরে এগুলো একবারে করতে যায়, মাথার ভিতরে হয় না, এই গন্ডগোল সেই গন্ডগোল। ভি আগে না পরে এটা চিন্তা করতে গিয়ে আবার মাইনাসের চিন্তা এসে যায়, ওই চিন্তা শেষ হওয়ার আগেই মাইনাস না প্লাস, ওই দ্বিতীয় চিন্তা আসে। প্রথম চিন্তা দ্বিতীয় চিন্তা একই সঙ্গে ব্রেইনে খেলা করে, ব্রেইন হয়ে যায় গরম। ছাত্ররা এখানে এসে খুব ভুল করে, মনে করে সোজা, আরে কি আসলে সোজা না। ওকে, কেস 2 হচ্ছে ই লেস দ্যান ভি নট। এই কেসে রিজন 2 তে তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশন এইভাবে লেখা যাবে, ডি টু সাই বাই ডি এক্স স্কয়ার ইকুয়াল টু প্লাস 2m বাই h স্কয়ার ভি নট মাইনাস ই সাই। এটাও প্লাস, এটা পজিটিভ সংখ্যা। আগে ছিল, আগে ওইভাবে লিখেছিলাম মাইনাস 2m h স্কয়ার ই মাইনাস ভি নট। ওকে, এখন ওইভাবে লেখা যাবে মাইনাস 2m বাই h স্কয়ার ই মাইনাস ভি নট। ই মাইনাস ভি নট কে উল্টা করে লিখলে ভি নট মাইনাস ই, মাইনাস আসবে, ওই এই মাইনাস কাটাকাটি গিয়ে প্লাস হবে, তাহলে পুরোটা প্লাস হলো, কারণ ভি নট মাইনাস ই প্লাস। ওকে, এটা একটা পজিটিভ সংখ্যা। এই পজিটিভটাকে বলা হবে কাপ্পা স্কয়ার। কাপ্পা স্কয়ার, তো কাপ্পা হচ্ছে পজিটিভ স্কয়ার রুট অফ দিস পজিটিভ নাম্বার 2m বাই স্কয়ার ভি নট মাইনাস ই, পজিটিভ স্কয়ার রুট। তাহলে এটা হলো ডি টু সাই বাই ডি এক্স স্কয়ার ইকুয়াল টু একটা পজিটিভ সংখ্যা টাইমস সাই, তার মানে স্কয়ার সাই। এখন কিন্তু এটা সলিউশন, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, ই টু দ্য পাওয়ার কাপ্পা এক্স এবং ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এক্স, এই দুটো এক্সপোনেনশিয়াল সলিউশন। একটা এক্সপোনেনশিয়ালি রাইজিং as x goes positive, or exponentially falling as x goes negative. Exponentially falling as x goes positive. E to the power kappa x is exponentially rising as x becomes increasingly positive. E to the power minus kappa x is exponentially falling as x becomes increasingly positive. As ulta dike jodi jao, x becomes
increasingly negative, তাহলে উল্টা, e to the power kappa x is falling, e to the power minus kappa x is rising. আমার তো রিজন 2 তে লেখা হবে, রিজন 2 তে আমি এইভাবে লিখলাম, জেনারেল সলিউশন এভাবে লিখলাম, রিজন 2 তে কিন্তু x is greater than 0, e to the power minus kappa x, c to the power plus kappa x. রিজন 2 মানে x equal to 0 থেকে শুরু করে x equal to infinity পর্যন্ত যেতে পারে। তাহলে এখানে যে দুটো সলিউশন আছে, একটা সলিউশন প্রবলেম করবে ইন দ্য পজিটিভ রিজন। কোন সলিউশনটা প্রবলেম করবে? একটা সলিউশন হচ্ছে e to the power minus kappa x, দ্বিতীয় সলিউশন হচ্ছে, দ্বিতীয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন হচ্ছে e to the power kappa x, জেনারেল সলিউশন হচ্ছে a linear combination of those two linearly independent solutions. রাইট, এখন জেনারেল এভাবে করা যাবে না, একটাকে বাদ দিতে হবে। কোনটাকে বাদ দেব? ক্লাসটা এইটাকে বাদ দিতে হবে। তাহলে সি 0 ধরবো, সি এবং বি তো আরবিট্রারি কনস্ট্যান্ট, বি সি যে কোনো মানের জন্য শর্টেনগার ইকুয়েশন স্যাটিসফাই করবে। তাহলে সি এর মানটা 0 ধরি, সি এর মানটা 0 ধরলে এটা 0 হয়ে যায়, তো তাকে শুধু বি ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এক্স। এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ফলিং as x becomes positive, as x increases, x যেটা ইনক্রিজ করে, ওকে, x যদি ইনক্রিজ করে তাহলে এটা এক্সপোনেনশিয়ালি ফলিং। তার মানে x ইকুয়াল টু 0 তে একেবারে 0 তে এসে ওয়েভ ফাংশন শূন্য হয়ে যায় না, ওয়েভ ফাংশন এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে শূন্য হবে। তার মানে এই পোটেনশিয়াল ভেদ করে এই ক্লাসিক্যালি ফরবিডেন রিজনে এই পার্টিকেলটা কিছু দূর যেতে পারবে, তারপরে তো ওয়েভ ফাংশন ফল করে যাবে আর পজিশন প্রবাবিলিটি ডেনসিটি শূন্য হবে। তার মানে বেশি দূর যাবে না পার্টিকেলটা, সামান্য একটু দূরে, এই যে ফরবিডেন রিজনে সামান্য একটু দূরে, সামান্য একটু ডেপথ পর্যন্ত পার্টিকেলটা যেতে পারে, তারপরে আর পার্টিকেলটা যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। ওকে, কোথায় গেল? তাহলে এখন তো ওয়েভ ফাংশন হলো, বাঁ দিকে এটা, ডান দিকে এটা। ওকে, এখন দেখো, এখন কি ট্রান্সমিটেড ওয়েভ আছে? সাই 2 যদি করো, সাই 2 নিয়ে যদি রিজন 2 মানে ডান দিকে, x equal to 0 ডান দিকে রিজন 2, ওখানে যদি কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করি, কারেন্ট ডেনসিটি মান কত? এটা তো একটা রিয়েল ফাংশন, এটা তো কমপ্লেক্স ফাংশন না, ওকে, রিয়েল ফাংশন, ফলে কারেন্ট ডেনসিটি 0। এখন ডান দিকে কিন্তু কোনো ইয়ে নাই, কোনো প্রবাহ নাই, রাইট, কোনো প্রবাহ নাই। পার্টিকেলটা যদি ইয়ের দিকে, প্রবাহ নাই মানে কি, পার্টিকেলটা যদি ইয়ের দিকে যায়, ক্লাসিক্যালি ফরবিডেন রিজনের সামান্য একটু পেনিট্রেট করবে সামান্য, কিন্তু ওখানে ফ্লো করবে না, ফ্লো করে তো ইনফিনিটি দূরত্বে যেতে পারে। তাহলে এখানে কোনো ফ্লো নেই, তার কারণ ওয়েভ ফাংশনটা রিয়াল। ওকে, তার মানে কোনো ট্রান্সমিটেড ওয়েভ নেই, কোনো ট্রান্সমিশন নেই। ওকে, ওই ক্লাসিক্যালি ফরবিডেন রিজনে পার্টিকেলটা আসতে পারে এদিক ওদিক, কিন্তু কোনো ফ্লো নেই। ফ্লো আছে বাঁ দিকে একটা রাইট ফ্লো আছে, একটা লেফট মুভিং ফ্লো আছে। ওকে, দেখা যাক না সেটা কি হবে। এখন কিন্তু কোনো ট্রান্সমিশন হবে না, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট 0। দেখা যাক কি হয়। তাহলে ওয়েভ ফাংশন হলো, নাও ওয়েভ ফাংশন হলো, বাঁ দিকে ওয়েভ ফাংশন লেখা হলো এটা, ডান দিকে ওয়েভ ফাংশন লেখা হলো এটা। আগে এ এবং বি ক্যালকুলেট করো, কি হয়, এ এবং বি আগের মতোই তুমি করো, এ এবং বি ক্যালকুলেট করে, রাইট, তারপরে J1 J2 ক্যালকুলেট করো, তারপরে ভাগ দিয়ে তুমি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে পারো, ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে পারো আগের মতোই। সেটা তোমরা বাসায় করে দেখবে এক্স্যাক্টলি আগের মতো। কিন্তু আমি বলছি যে আমি তো আর ক্যালকুলেশন কেন করবো, আমি তো একটা ক্যালকুলেশন আগে করেছি, এই ক্যালকুলেশনটা আগে করেছি, এই ওয়েভ ফাংশন নিয়ে তো ক্যালকুলেশনটা আগে করেছি।
আমার আগের কেস ই গ্রেটার দেন ভি, এটা কেস 1। এখন যে কেস আলোচনা করছি ই লেস দেন ভি নট, দ্বিতীয় কেস আইডেন্টিক্যাল না, কিন্তু বাঁ দিকের ওয়েভ ফাংশন আইডেন্টিক্যাল ফর্মুলা। কে এর মান বেশি কম, এখন কে এর মান একটু কম কারণ ই লেস দেন ভি নট, কিন্তু ফর্মুলাটা আইডেন্টিক্যাল। একটা রাইট মুভিং ওয়েভ ই টু দ্য পাওয়ার আই কে এক্স, একটা লেফট মুভিং ওয়েভ এ ই টু দ্য পাওয়ার মাইনাস আই কে এক্স। কেস 1 এ যা ছিল কেস 2 তেও তাই। সুতরাং কিন্তু ডান দিকের ওয়েভ ফাংশনের তফাৎ আছে। কেস 1 এ ছিল ই টু দ্য পাওয়ার আই কিউ এক্স, এখন আছে ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এক্স। সুতরাং আগের ফর্মুলায় কেস 1 এর ফর্মুলায় এটাকে যদি আই কাপ্পা দিয়ে রিপ্লেস করি, ইফ আই রিপ্লেস কিউ বাই আই কাপ্পা, তাহলে কি দ্বারা ই টু দ্য পাওয়ার মাইনাস কাপ্পা এক্স হয়, কেস 2 এর ওয়েভ ফাংশন হয়। ইফ আই রিপ্লেস কিউ বাই আই কাপ্পা, আর তাহলে কাপ্পা ইকুয়াল টু মাইনাস আই কিউ, কিউ বাই কিউ কে বাই আই কাপ্পা, আই কাপ্পা হলে আই স্কোয়ার হচ্ছে -1, তাহলে ওয়েভ ফাংশন কি হবে, বি ইকুয়াল টু মাইনাস কাপ্পা এক্স। বর্তমানে যে ওয়েভ ফাংশন সেটা কেসের যে ওয়েভ ফাংশন রাইটে সেটাই পাচ্ছি, কিউ রিপ্লেস বাই আই কাপ্পা, কিউ রিপ্লেস বাই আই কাপ্পা মানে কাপ্পা রিপ্লেস বাই -2। তাহলে কেস 1 এর যা ফর্মুলা, আর এর ফর্মুলা, এখানে এ এবং বি এর ফর্মুলা করতে পারো, কেস 1 এর এ এবং বি এর যে ফর্মুলা, সেই ফর্মুলায় এটা যদি করো, এই রিপ্লেসমেন্ট যদি করো, কিউ ইজ ইকুয়াল টু আই কাপ্পা যদি করো, তাহলে এই কেস 2 এর ফর্মুলা পেয়ে যাবে। আর আমাকে ক্যালকুলেশন করতে হবে না, তাই বলছি এখানে নাও উই ক্যান ফাইন্ড এই কেস 2 এর ব্যাপারে, কেস 2 তে উই ক্যান ফাইন্ড এ এন্ড বি as functions of k and kappa, আগে বলেছিলাম k and 2, by applying the boundary conditions at x equal to 0, and then we can find r and t. ওই পথে আমি যাচ্ছি না, এখানে যেতে পারি, যাব না। আবার আমার কাজ পাতলা করার জন্য we can use our previous solutions in the case e greater than v naught. previous solution যে a এবং b পেয়েছি, এই কন্ডিশন এ এবং বি পেতে গেলে আমাকে এই সাবস্টিটিউট করতে হবে, কিউ গোয়িং টু আই কাপ্পা, কিউ ফর্মুলায় কিউর জায়গায় আই কাপ্পা করলেই হবে। আগে কেস 1 এ পেয়েছিলাম a ইকুয়াল টু কে মাইনাস কিউ, কে প্লাস কিউ, এখন লিখবো কিউর পরিবর্তে আই কাপ্পা লিখবো, কে মাইনাস আই কাপ্পা, কে প্লাস আই কাপ্পা। আর আগে বি পেয়েছিলাম টুয়াইস কে ওভার কে প্লাস কিউ, এখন কিউর পরিবর্তে আই কাপ্পা লিখবো, টুয়াইস কে, কে প্লাস আই কাপ্পা। তা তো হয়ে গেল। এখন বলো the current in region 2 vanishes, কারণ এটা ভ্যানিশ করবে, কারণ রিজন 2 কারেন্টের ফর্মুলা কি, h cut by 2mi psi star d psi dx psi d psi star dx। এই সাইটা যদি রিয়েল হয় তাহলে প্রথম টার্ম আর দ্বিতীয় টার্ম সমান, রাইট? এটা রিয়েল, এটাও রিয়েল, তাহলে এইটা যদি কমপ্লেক্স হতো এটাও কমপ্লেক্স, তখন z মাইনাস z স্টার করে টুয়াইস i ইমাজিনারি পার্ট অফ দ্য ফার্স্ট নাম্বার লিখতাম, কিন্তু এখন তো রিয়েল, রিজন 2 তে সাই রিয়েল, রিজন 2 তে সাই রিয়েল, b টু দ্য রিয়েল, এটা তো মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট, ওটা ছাড়া তো ই টু দ্য পাওয়ার মাইনাস i কে, এখানে যদি থাকতো i কাপ্পা x তাহলে কিছু একটা হতো, কারেন্ট থাকতো, আছে কাপ্পা x। ওকে, এটা শূন্য, রিজন 2 তে কোনো কারেন্ট নাই, meaning that no particle is transmitted, কোনো ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট নাই। ওকে, তো ট্রান্সমিশন কোএফিশিয়েন্ট হলো j in region 2 divided by j incident, j in region 2 is 0, ফলে রিজন 2 তে কোনো ট্রান্সমিশন হবে না, তাহলে রিফ্লেক্টিভিটি কি হবে, পুরোটাই রিফ্লেক্ট হবে। এখন দেখো রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কিভাবে পেয়েছিলাম, j reflected wave divided by j incident wave, j reflected কত, mod a square over h cut k by m, j incident কত, h cut k by m, তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কত, mod a square,
স্কয়ার কত? এটা দেখো তো, এটা এর দিকে তাকাও। কে মাইনাস আই কাপ্পা, কে প্লাস আই কাপ্পা। এর মড কত? 1। দেখেই বোঝা যাচ্ছে, ইনভার্স। রাইট? কে মাইনাস আই কাপ্পার মড কত? কে মাইনাস আই কাপ্পার মড হচ্ছে স্কয়ার রুট অফ কে স্কয়ার প্লাস কাপ্পা স্কয়ার। আর মাইনাস কে প্লাস আই করে নম্বরের স্টার করলে মড একই থাকে। কে প্লাস আই কাপ্পা, কে প্লাস আই কাপ্পা ইজ কমপ্লেক্স কনজুগেট অফ কে মাইনাস আই কাপ্পা। ফলে এটার মডও একই, স্কয়ার রুট অফ কে স্কয়ার প্লাস কাপ্পা স্কয়ার। এর মড 1, তাহলে রিফ্লেকশন কোএফিশিয়েন্ট 1, পুরোটাই রিফ্লেক্ট করবে। ওকে, এখন প্রায় আমি একটার কাছাকাছি সময় এসে গেছে। এইটা আমি আজকে শুরু করলে এটা এটা শেষ করতে আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে। এটা শেষ করতে 1 ঘন্টা সময় লাগবে, কারণ পরের কেসটা হচ্ছে এই কেসটা স্টেপের মতোই। স্টেপ তো একবারে ভি নট তো একবারে মাশাআল্লাহ ইনফিনিটি বন্ধ থাকবে, ওটা স্টেপ। এক পর্যায়ে গিয়ে হয়ে যায়, এটা একটা ব্যারিয়ার, একটা পাহাড়ের মতো। ওকে, বাঁ পাশে পাহাড় নাই, ডান পাশে পাহাড় নাই, মাঝখানে একটা ব্যারিয়ার এসছে। ব্যারিয়ারে একটা, আর স্টেপ করেছে, স্টেপের শেষ নাই। ভি নট একদম ভি নট আপ টু ইনফিনিটি, এক্স ইকুয়াল টু ইনফিনিটি। এখন ভি নট কিছু দূর গিয়ে এট এক্স ইকুয়াল টু আবার শূন্য হয়ে যাবে। এটার ভিতর দিয়ে টানেলিং দেখতে হবে। ওকে, টানেলিং ফেনোমেননটা শেষ টপিক এই লেকচারে, এই টপিকের এটাই শেষ টপিক। এখানে কিছু অ্যালজেব্রা করতে হবে। অ্যালজেব্রা আমি করব না, তোমরা অ্যালজেব্রা করবে। অ্যালজেব্রাটা একটু একটু মেসি আর কি, মেসি, কঠিন না, নাথিং ইজ, কিন্তু মেসি। ওকে, এই অ্যালজেব্রা করার পরে কিছু উদাহরণ করতে করতে একটা ক্লাস তো কেটেই যাবে। ক্লাস হয়তো নাও হতে পারে একটা ক্লাসে। আমি আরেকটা ক্লাসে এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব, নেক্সট ক্লাসে। এই অ্যালজেব্রা আমরা করে নিও, এখানে করা আছে। ওকে, অ্যালজেব্রা গুলো হচ্ছে খুব বোরিং জিনিস, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, হয় সেভাবে আস্তে ধীরে কেয়ারফুলি করতে হয়। ঘুম ঘুম চোখে, তারপরে একটা ছবি দেখছো, কিছু ক্যালকুলেট করছো, গান শুনছো, ক্যালকুলেট করছো, হবে না, ভুল হবেই। ফুল অ্যাটেনশন না দিলে এই সমস্ত ক্যালকুলেশনে, অ্যালজেব্রা অঙ্কে সরল করার মতো আর কি, কিন্তু একটা ভুল হয়, প্লাসে মাইনাসে 2a 2π এর একটা ভুল হয়। ভুল যাতে না হয় টোটাল ফোকাসিং দরকার হয়, মেন্টাল ফোকাস দরকার। তাহলে আমি এখানেই শেষ করে আর ফাইনাল টপিকটা আরেকটা ক্লাসের জন্য রেখে দিচ্ছি।